আপনারা শুনছেন হরর সাসপিসিয়াস পয়েন্ট। নাম জানা বা অজানা কিছু বিখ্যাত লেখকের গল্পের ডালি নিয়ে সাজানো আমাদের এই নিবেদন হরর সাসপিসিয়াস পয়েন্টে জানাই সকলকে স্বাগত। আপনারা হয়তো জানেন না, কিন্তু পাহাড়ের নিস্তব্ধতায় লুকিয়ে থাকে অনেক গোপন কথা। কেউ বলে খারসাং ভ্যালির এক পুরনো কটেজে রাতে কেউ টিকে থাকতে পারেনি, কেউ ফেরেনি জীবন্ত অবস্থায়। কিন্তু এই গল্প শুধু ভয় নয়, এক অজানা সত্যের সন্ধানও। আজ আমি আপনাদের শোনাতে চলেছি সেই অভিশপ্ত বনের গল্প, মৃত্যু অরণ্য। গল্প পাঠে ও দীপ্তর চরিত্রে আমি অনিব্রত, সুকান্তের চরিত্রে দেবপ্রিয় এবং গুরুংয়ের চরিত্রে শামীম। তো শুরু হচ্ছে আজকের আমাদের গল্প, মৃত্যু অরণ্য। পুজোর ছুটি এলেই আমাদের মনে অদ্ভুত এক অস্থিরতা কাজ করে। শহরের কোলাহল, আলো, মানুষের গুঞ্জন থেকে অনেক দূরে কোথাও চলে যাওয়ার তীব্র ইচ্ছে হয়। এইবারও তার ব্যতিক্রম হলো না। কলকাতার ধুলো ধোঁয়া পেরিয়ে একটুখানি নির্জনতা চাইছিলাম। আমার বন্ধু সুকান্ত, যে আমার কলেজের সহপাঠী, বরাবরই অ্যাডভেঞ্চারের পাগল, এক বিকেলে ও বলল, এই দিত্য, চল এবার কিছু একটু অববিট করি, বুঝলি? দার্জিলিং, কালিম্পং এসব বাদ দে। ইন্টারনেটে একটা দারুণ জায়গা পেয়েছি ভাই, নাম খারসাং ভ্যালি। পাহাড়ের কোলে একটা পুরনো কটেজও আছে। ছবি দেখে যা মনে হচ্ছে একদম স্বর্গ। আমি ল্যাপটপে ওর দেখানো ছবিগুলো দেখছিলাম। নীলচে আকাশের নিচে মেঘে মোড়া সবুজ পাহাড়, আর মাঝখানে কাঠের একটা ছোট কটেজ, পাশে এক ফাঁকা বাগান। ছবিটা যেন নিজেই ভেতরে ডেকে নিচ্ছিল আমাদের। আমি জিজ্ঞেস করলাম, তা বুক করবি ভাবছিস? বুক করবই তো, কিন্তু শোন, ওই কটেজে কেউ নাকি থাকে না। রিভিউতে কেউ লিখেছে ভুতুরে জায়গা, কেউ নাকি রাতও পার করতে পারে না। আরে ওসব গুজব। এখন অনলাইনে লোকেরা ভালো গল্প বানাতে জানে। আর তুই বুক কর, দেখি কেমন হয়। ঠিক আছে, তবে আমি প্রথমে ওদের ম্যানেজারের সঙ্গে কথা বলবো। ফোন করলো। ওপাশ থেকে একটা কর্কশ গলা, বয়স্ক কোনো পাহাড়ি মানুষ। কথায় একটা অদ্ভুত আতঙ্কের সুর ছিল তার। साहब, not stay in that cottage, साहब. Bad place, very bad place. সুকান্ত আমাকে ইশারায় চুপ করতে বলল। কেন? ওখানে কি সমস্যা? ওখানে মানুষ থাকে না সাহাব, জিজ্ঞেসে সে আর ফিরে আসেনি। লাইনটা কেটে গেল। আমরা দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর হেসে ফেললাম দুজনে। এসব শুনলে কিছু হবে না, যাই চল দেখে আসি। কটেজে না থাকলে কাছের কোনো হোটেলে উঠবো। এইভাবেই সিদ্ধান্তটা নিয়ে নেওয়া হয়ে গেল। দুদিন পর আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলাম। সকালটা কুয়াশাচ্ছন্ন, বাতাসে সেই চেনা ঠান্ডা পাহাড়ি গন্ধ। স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল একটা জিপ। ড্রাইভার মাঝবয়সী পাহাড়ি মানুষ, তার নাম গুরুং। মোটা কোট, চোখে রোদ চশমা, মুখে একরকমের উদ্বেগ। সাবজি, আপনারা কি কারসাং যাচ্ছেন? হ্যাঁ, ওই ভ্যালিড কটেজে যাব। গুরুংয়ের মুখ মুহূর্তে গম্ভীর হয়ে গেল। ওখানে এখন কেউ যায় না সাবজি। রাস্তাও যে খুব খারাপ। ও জায়গা সাবজি, ও জায়গা কিন্তু ভালো নয়। আমি হেসে বললাম, আরে ভালো না মানে? ভূতটুত আছে নাকি? গুরুং এক দৃষ্টে আমার দিকে তাকালো। তার চোখের দৃষ্টিতে কোনো কৌতুক ছিল না, ছিল শুধু ভয়। ভূত বলবো না সাবজি, কিন্তু ও ও ও জায়গা মানুষকে মেনে নেয় না সাবজি। সুকান্ত তখন হেসে বলল, ঠিক আছে গুরুংদা, আপনি শুধু পৌঁছে দিন, বাকিটা আমরা সামলে নেব। গুরুং কিছু না বলে গাড়ি চালাতে শুরু করলো।
রাস্তাটা ক্রমে আঁকা বাঁকা হতে লাগলো। একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ। টমি, আমাদের ছোট কালো ল্যাব্রাডর, আমার কোলে বসে জানলা দিয়ে মুখ বের করে বাতাস দেখছিল সে। কুয়াশার পর্দা ভেদ করে সূর্যের আলো পড়ছিল পাহাড়ের গায়ে, কিন্তু সেই আলো কেমন যেন ফ্যাকাশে লাগছিল। গুরুং মাঝে মাঝে চোখে রিয়ার ভিউ মিরর দেখছিল, যেন ও কিছু খুঁজছে বারবার। আমি জিজ্ঞেস করলাম, আরে গুরুংদা, এত চুপ কেন? সাবজি, ও অনেক বছর আগে ওখানে একটা বড় পরিবার থাকতো সাবজি। বাগান ছিল সাবজি, সুন্দর ফুলও ফুটতো। তারপর তারপর হঠাৎ হঠাৎ সাবজি সবাই হারিয়ে গেল, শুধু ওই কটেজটাই রয়ে গেল সাবজি। সুকান্ত হেসে বলল, বেশ তো, এই তো মজার গল্প। গুরুংয়ের মুখ গম্ভীরই রইল। ও বাগানে একটা ফুল আছে সাবজি, মানুষ বলে নাকি ওই ফুলের গন্ধে নাকি সব প্রাণী মারা যায়। যেদিনই নাকি ওই ফুল ফোটে সেদিন কেউ ওই কটেজে থাকা মানেই সর্বনাশ সাবজি। আমি হেসে ফেললাম, আরে বেশ রহস্যময় তো। আমার কথা শুনুন সাবজি, আপনারা ফিরে চলুন। রাত হওয়ার আগেই কিন্তু সাবজি আমাকে নিচে চলে যেতে হবে। দুপুর নাগাদ আমরা পৌঁছালাম খারসাং ভ্যালি। চারিদিকে এত অদ্ভুত নিস্তব্ধতা, বাতাসও যেন শব্দ করছে না। দূরে পাহাড়ের গায়ে রোদ পড়ছে, কিন্তু সেই রোদে কোনো উষ্ণতা নেই। কটেজটা ঠিক ছবির মতোই, কাঠের, সামান্য ভাঙা। জানলার পাল্লাগুলো আধ খোলা, বাগানে শুকনো পাতার স্তর, একটা পুরনো দোলনা দুলছে হাওয়ায়, আর দরজার ওপর ঝুলছে মূর্ছে পড়া একটা তালা। গুরুং জিপ থামিয়ে বলল, এই দেখুন সাবজি, আমরা পৌঁছে গেলাম। দেখুন সাবজি, আমার কাজ এখানেই শেষ। আপনি অন্তত ভেতর পর্যন্ত চলুন, দেখি ভেতরটা কেমন। গুরুং মুখ শক্ত করে বলল, না 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 সাবজি, আমি ভিতরে যাই না। দেখুন সাবজি, আমাকে সন্ধ্যা নামার আগে নিচে চলে যেতে হবে। আমরা দুজনে ভেতরে ঢুকে তালাটা ভাঙলাম। ভেতরে একরাশ পুরনো কাঠের গন্ধ, ধুলো, মাকড়সার জাল আর এক অদ্ভুত ঠান্ডা। ঘরের কোণে এক পুরনো টেবিল, ভাঙা চেয়ার আর একখানা ফ্রেমে ধুলো মাখা ছবি। কারো মুখ আর দেখা যায় না তাতে। টমি চারিদিকে ঘুরে ঘুরে শুঁকছিল, যেন কিছু খুঁজছেও। হঠাৎই ও একবার ঘেউ ঘেউ করে উঠল। টমি, কি হলো টমি? ও জানলার বাইরে তাকিয়ে দাঁত বের করে গর্জে উঠল। বাইরে কোথাও কিছু নেই, শুধুই ফাঁকা বাগান। আমি জানলাটা বন্ধ করলাম। হয়তো কোনো বানর, কিন্তু আমার নিজের গলার স্বরও তখন কেমন যেন কেঁপে যাচ্ছিল। সন্ধে নামতেই কটেজটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। বাতাসে কুয়াশা ঘন হচ্ছে, আর সেই কুয়াশার ভেতর থেকে অদ্ভুত এক সোঁদা গন্ধ আসছে, যেমন মাটিতে বৃষ্টির পর আসে, কিন্তু তাতে একটা পচা গন্ধ মিশে আছে। সুকান্ত আগুন ধরিয়ে দিল ফায়ার প্লেসে। দেখ কেমন রোমাঞ্চকর জায়গা বলতো, কোনো টুরিস্ট নাই, কোনো আওয়াজ নাই, আমাদের জন্য একদম পারফেক্ট। ঠিকই আছে, কিন্তু ওই গুরুংয়ের কথাটা মনে আছে? ও বলেছিল রাতের পর এখানে কেউ থাকে না। ভয় পাস না দীপ্ত, এইসব গল্পের পেছনে কিন্তু আসল মজা। টমি তখন দরজার কাছে বসেছিল, কিন্তু বারবার দরজার দিকে তাকাচ্ছিল। একসময় ও গজগজ করতে করতে বাইরে চলে গেল। টমি, আমি ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। আমরা দুজনেই টর্চ নিয়ে বাইরে বেরোলাম। বাগানে দাঁড়িয়ে থেকেই
বাগানে দাঁড়িয়ে দেখি হালকা কুয়াশা আর কোথাও একটা ঠান্ডা সোঁদা গন্ধ। এমন গন্ধ আমি আগে কোনোদিনও পাইনি, ঠিক যেন তাজা রক্ত আর ধাতব লোহা মেশানো গন্ধ। সেই গন্ধের উৎস কোথা থেকে আসছে সেটা বোঝা মুশকিল, কিন্তু আমাদের চোখে পড়ল বাগানের এক কোণে কিছু একটা ছোট অচেনা একটা ফুল। লালচে কালচে পাহাড়ি ডাঁটায় ফ্যাকাশে সবুজ দাগ, আর ফুলের মাথায় যেন হালকা আর্দ্রতা, যা দেখতে একেবারে রক্তের মতো। সুকান্ত নিচু হয়ে পড়ল। ওটা দেখ দীপ্ত, একবারে ছবির মতন সুন্দর না? ওর গন্ধে মাথা ধরছে সুকান্ত। এদিকে টমির কোনো হদিশ নেই। আমরা আশেপাশে অনেকক্ষণ খুঁজলাম, জঙ্গলের ধারে গিয়ে ডাক দিলাম, কিন্তু কোনো উত্তর এলো না। কেবল দূরে পাহাড়ের গা বেয়ে বাতাসের আওয়াজ, যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে ভারী গলায়। আমরা ফিরে এলাম অবশেষে। ও হয়তো কোনো জঙ্গলে ঢুকে গেছে, বুঝলি? সকালে খুঁজে পাওয়া যাবে হয়তো। আমি মাথা নাড়লাম, কিন্তু ভেতরে একটা অজানা ভয় কাজ করছিল, যেন কেউ অন্ধকারে আমাদের দেখছে। রাতটা অনেকটা গড়িয়ে গেল। ফায়ারপ্লেসের আগুন নিভে এসেছে, শুধু ছাই থেকে হালকা লালচে আলো ছড়াচ্ছে ঘরে। আমি ঘুমোতে পারছিলাম না। জানলার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখি কুয়াশার ভেতর সেই ফুলটা যেন হালকা আলো ছড়াচ্ছে। একটা অদ্ভুত অনুভূতি হলো, ফুলটা যেন আমাদের ডাকছে। আমি চোখ সরিয়ে নিলাম। বিছানায় শুয়ে থাকা সুকান্ত এখন গভীর ঘুমে। বাইরের হাওয়ার শব্দ, কুকুরের ডাক, আর দূরে পাহাড়ের মধ্যে কোথাও যেন হালকা একটা দীর্ঘশ্বাসের মতন আওয়াজ ভাসছে, যেন আমাদের কেউ ফিরে যেতে বলছে। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু ঘুম এলো না। কটেজের ভেতর ঠান্ডা বাড়ছিল, আর মনে হচ্ছিল অদৃশ্য কারোর উপস্থিতি ঘরের প্রতিটি কোণে ঘুরে বেড়াচ্ছে। রাতটা যেন থেমে গিয়েছিল। আগুনের ছাই প্রায় নিভে এসেছে। বাইরে বাতাসে কুয়াশার ঘন চাদর। কটেজের কাঠের দেয়াল দিয়ে মাঝে মাঝে হালকা কর্মর শব্দ আসছিল, যেন কেউ বাইরে হাঁটছে ধীরে ধীরে। আমি চেষ্টা করছিলাম নিজেকে বোঝাতে, ওসব হাওয়ার শব্দ, গাছের ঘর্ষণ, এছাড়া কিছু না। কিন্তু বুকের ভেতর কেমন একটা চাপা কাঁপুনি কাজ করছিল। সকাল হলেই বেরোবো, টমিকে খুঁজবো, এই ভেবেই চোখ বন্ধ করেছিলাম। হঠাৎই যেন কেউ দরজার গায়ে হাত বোলালো। চমকে উঠে বসলাম, শোনার চেষ্টা করলাম। আবারও সেই একই শব্দ, ঠিক দরজার গায়ে নখের মতন কিছু একটা। সুকান্ত, এই এই সুকান্ত, সুকান্ত। আমি ধীরে ধীরে ওকে ডাকলাম। ও গম্ভীর গলায় বলল, কি হলো? দরজার কাছে কেউ আছে মনে হচ্ছে রে। সুকান্ত টর্চটা নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই ঠান্ডা বাতাসের ঝাপটা এলো মুখে। বাইরে কিছু নেই, শুধু কুয়াশা আর সোঁদা পচা গন্ধ। আরে বাবা, কিছু নেই রে, ঘুমো। কিন্তু আমার নজর গিয়ে পড়ল দরজার নিচে। ছোট ছোট কাদার দাগ, আর তার ভেতর লালচে দাগ মিশে আছে, রক্ত। সেই মুহূর্তে আমাদের দুজনের চোখাচোখি হলো। কেউ কথা বলল না। সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে হালকা আলো, কিন্তু সূর্য নেই। পাহাড়ের গা জুড়ে কুয়াশা যেন ঘুমোচ্ছে। আমি টমিকে খুঁজতে বেরোলাম। সুকান্ত তখন রান্নাঘরে গ্যাস বার্নার নিয়ে কফি তৈরি করছিল। টমি, টমি, আমি বারবার ডাক দিলাম, টমি, কোথায় গেলি টমি? কোনো সাড়া নেই। কেবল দূরের গাছ থেকে একটা
কাক ডেকে উঠল কর্কশ গলায়। বাগানের এক কোণে গিয়ে দাঁড়াতে হঠাৎই দেখি সেই অদ্ভুত ফুলটা আরও ফুটে উঠেছে। গত রাতে যেটা ছোট একটা কুঁড়ি ছিল, আজ সেটা যেন মানুষের মুষ্টির সমান বড় হয়েছে। তার পাপড়িতে শিশিরের মতন লালচে তরল, আর সেই গন্ধটা এখন আরও তীব্র। গন্ধটা এমন যেন পচা লাশের ওপর দিয়ে কেউ সুগন্ধি ঢেলে দিয়েছে। আমি দূর থেকে তাকিয়ে থাকলাম। ফুলটার আশেপাশে কয়েকটা মৃত পোকাও পড়ে আছে, যেন গন্ধে আকৃষ্ট হয়ে ওরা এসে মরে গেছে ওখানেই। ঠিক তখনই সুকান্ত এসে বলল, এই দীপ্ত, এই ফুলটা তো কাল এত বড় ছিল না রে। রাতারাতি এত বেড়ে যাওয়া সম্ভব? ও নিচু হয়ে শুঁকে দেখার চেষ্টা করলো। গন্ধটা কেমন যেন টক টক মিষ্টি। আরে, ও হঠাৎ মুখ সরিয়ে নিল। বিভৎস গন্ধ। আমি বললাম, এই ফুলটার মধ্যে কিছু আছে সুকান্ত, আমার কেন জানি না ঠিক মনে হচ্ছে না। তুই তো সিনেমার মতন ভাবছিস দীপ্ত। চল আগে টমিকে খুঁজি, বুঝলি? আমরা দুজনেই জঙ্গলের ভেতর ঢুকলাম। গাছগুলো এত ঘন যে সূর্যের আলো ভেতরে ঠিক মতন ঢুকতেই পারছে না। হাওয়া যেন এখানে স্তব্ধ। আমি ডাকতে ডাকতে হাঁটছিলাম, টমি, 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 টমি। আমি ডাকতে ডাকতে হাঁটছিলাম, আর পায়ের নিচে শুকনো পাতার শব্দ হচ্ছিল। এক সময় মনে হলো কেউ যেন আমাদের পেছন পেছন হাঁটছে। আমি থেমে গেলাম, সুকান্তও থামল। পেছনে তাকালাম, কেউ নেই। তুইও শুনছিস সুকান্ত? হ্যাঁ, কারো পায়ের আওয়াজ মনে হলো। আমরা দুজনে কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর হঠাৎ ডান দিকের ঝোপের ভেতর থেকে একটা আওয়াজ। আমি চমকে উঠলাম। টমি! ঝোপ নড়ল একবার, তারপর স্থির। আমরা এগিয়ে গেলাম। ঝোপ সরিয়ে দেখি কেবল একটা ছেঁড়া কলার, আর তাতে লেখা TOMMY, টমি। আর কিচ্ছু নেই। মাথার ভেতরটা কেমন হিম হয়ে গেল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ওর কলার এখানে কেন সুকান্ত? সুকান্ত মুখ শক্ত করে কলারটা হাতে নিল। হয়তো বুনো পশুরা। আমি থামালাম। চুপ কর, তুই ও কথা বলিস না। দূরে পাহাড়ের দিক থেকে একটা অদ্ভুত হাহাকার ভেসে এলো, যেন কেউ অনেক দূর থেকে কাঁদছে। আমরা তাড়াতাড়ি কটেজে ফিরে এলাম। বিকেলের দিকে আকাশ আরো মেঘলা হয়ে গেল। কটেজের চারপাশে পাখিরা উড়তে দেখা যাচ্ছিল না। হাওয়ায় একরকম গন্ধ, টক, আর্দ্র আর ধাতব। সুকান্ত সারাদিন চুপচাপ বসেছিল জানলার পাশে। আমি জিজ্ঞেস করলাম, তুই ঠিক আছিস? জানি না রে দীপ্ত, মনে হচ্ছে কেউ যেন বাইরে দাঁড়িয়ে আমাদের দেখছে। তুইও সেটা অনুভব করছিস? কাল রাতে জানলার ওদিক থেকে আলো দেখেছিলাম, একটা ফিকে সবুজ আলো। তারপর যেন কারোর ছায়া নড়ছিল। আমি চুপ করলাম। আমার গায়ে তখন কাঁটা দিচ্ছিল। রাত নামলো আবার। আমি টেবিলের ওপরের পুরনো লণ্ঠনটা জানলাম। আলো পড়তেই দেখি ঘরের ছায়াগুলো কেমন অদ্ভুতভাবে নড়ছে, যেন ওগুলো নিজেরাই বেঁচে আছে। খাওয়া শেষ করে সুকান্ত বলল, আমার ঘুম আসছে না, একটু বাইরে যাচ্ছি, বুঝলি? সিগারেট খাবো। এই সময় বাইরে যাবি? ভয় পাস না রে, 5 মিনিটেই ফিরে আসবো। আমি কিছু বললাম না।
সুকান্ত দরজা খুলে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হয়ে গেল, আর আমি শুধু শুনলাম ওর সিগারেটের লাইটারের ক্লিক শব্দ। তারপরই পদশব্দ মিশে গেল কুয়াশার ভেতরে। পনেরো মিনিট কেটে গেল, তারপর 20 মিনিট। আমি জানলার কাছে গিয়ে বাইরে তাকালাম। কোথাও কোনো আলো নেই। কুয়াশা এতটাই ঘন যে 5 ফুটের বেশি দেখা যাচ্ছে না। সুকান্ত, আমি ডাকলাম, কিন্তু কোনো উত্তর এলো না। আমি টর্চ নিয়ে দরজা খুললাম। বাইরে তীব্র ঠান্ডা হাওয়া, আর দূর থেকে একটা মিষ্টি গন্ধ আসছিল, ঠিক সেই ফুলটার গন্ধ। কিন্তু এখন গন্ধটা যেন অনেকটা বেশি তীব্র, অনেক আকর্ষণীয়। মনে হচ্ছে কেউ যেন আমাদের মাথার ভেতরে ফিসফিস করে বলছে, এসো 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 এসো, ভয় পেও না দীপ্ত। আমি এক পা বাড়াতেই হঠাৎ কটেজের ভেতর থেকে একটা শব্দ এলো। আমি পেছন ফেললাম। টেবিলের উপরে লণ্ঠনটা নিভে গেছে। ঘর অন্ধকার। আমার বুক ধুকপুক করছে। আমি আবার বাইরে তাকালাম। দূরে কুয়াশার ভেতরে কিছু একটা নড়ছে, মানুষের মতোই, কিন্তু একটু বাঁকানো, একটু যেন একটু বেশি লম্বা। আমার টর্চের আলো যখন সেই দিকে পড়ল, দেখি সুকান্ত দাঁড়িয়ে আছে, কিন্তু ওর মুখ দেখা যাচ্ছে না, শুধু কাঁধ আর বুক। আর ওর পেছনে যেন গাছের ছায়া নড়ছে, কিন্তু কোনো বাতাস নেই কোথাও। আমি চিৎকার করলাম, সুকান্ত! ওর শরীর একবার কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে ঘুরল। আলোর ঝলকে আমি শুধু দেখলাম ওর চোখ বন্ধ, ঠোঁটে ঠোঁটে একরকমের নিস্তব্ধ হাসি, যেন তন্দ্রাচ্ছন্ন। আর ওর গায়ে লেগে আছে লালচে দাগ। তারপর হঠাৎ ও পেছনের অন্ধকারে মিলিয়ে গেল। আমি দৌড়ে গেলাম সামনে। সুকান্ত! সুকান্ত! কিচ্ছু নেই, শুধু বাতাস, কুয়াশা আর সেই আষ্টে গন্ধ। আমি সারা রাত ঘুমোতে পারিনি। ভোরে বাগানে বেরিয়ে দেখি মাটি ভেজা, যেন টাটকা রক্তে সিক্ত। আর সেই ফুলটার পাশে ফুটে উঠেছে আরেকটা নতুন ফুল, একই রকম রক্ত লাল, মাংসের মতন পাপড়ি, আর সেই একই নেশাজনক গন্ধ। আমার হাঁটুর নিচ থেকে শক্তি হারিয়ে গেল। বসে পড়লাম মাটিতে। মনে হচ্ছিল এই মাটির নিচেই হয়তো টমি, হয়তো সুকান্ত। আমি ফিসফিস করে বললাম, তুই কে? কি চাস তুই? বাতাস এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর যেন কেউ কানে কানে বলল, এসো 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 এসো, ভয় পেও না দীপ্ত। আমি কটেজের দিকে তাকিয়ে দেখি জানলার কাঁচে কিছু একটা নড়ছে, কারোর ছায়া, কিন্তু সেটা আমার বা সুকান্তর নয়। সকালটা ছিল অদ্ভুত শান্ত, কিন্তু সেই শান্তিতে কোনো স্বস্তির চিহ্ন ছিল না, বরং যেন ছিল মৃত্যুর আগের নিস্তব্ধতা। সারা রাত ঘুম আসেনি আমার চোখে। সুকান্ত আর ফিরে আসেনি সারা রাত। যখন সূর্য উঠল, তখনও আমি বসে আছি দরজার সামনে। টমির কলারটা শক্ত করে হাতে ধরে রেখেছি। কুয়াশার মধ্যে বাগানটা ঠিক যেমন ছিল তেমনই, শুধু একটাই পার্থক্য,
সেই একটা ফুলটা এখন দুটোতে পরিণত হয়েছে। দুটোই রক্তলাল, ভারী পাপড়ি, আর গন্ধটা যেন আরো পচা। বাতাসে একটা শ্বাস রুদ্ধ করা ভারী ভারী ভাব। আমি গিয়ে ফুলটার পাশে হাঁটু মুড়ে বসে পড়লাম। মাটিটা আর্দ্র, নরম। আঙুল দিয়ে খোঁচা দিতেই দেখি মাটি থেকে উঠে এলো একটা হালকা গোলাপি ফাইবারের মতন কিছু। আমি একটু জোরে টানতেই সেটা ছিঁড়ে এলো, চামড়ার টুকরো। আমার বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। আমি দাঁড়াতে গিয়ে দেখি ফুলের পাপড়িতে রক্তের ফোঁটা জমে আছে, আর তার ভেতরে আটকে আছে একটা সিগারেটের টুকরো। সিগারেট, সুকান্তের ব্র্যান্ড। আমার শরীর হিম হয়ে গেল। মাটিতে বসে পড়লাম, গলা তখন শুকিয়ে কাঠ। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি বিড়বিড় করছিলাম। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। গুরুং। আমি কাঁপা হাতে ফোন তুলেই বললাম, গুরুংদা, গুরুংদা, সুকান্ত নেই, রাত থেকে ওর নিখোঁজ গুরুংদা। ওপাশে কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপর গুরুংয়ের গলা নিচু আর ভারী। সাবজি, আমি আপনাকে বলেছিলাম না, ও কটেজ ভালো নয় সাবজি। আপনি কোথাও যাবেন না সাবজি, আমি এখনই আসছি সাবজি। দয়া করে আসুন গুরুংদা, আমি একা, আমি একা। আপনি শান্ত হন সাবজি। দেখুন সাবজি, রাস্তাটা খুবই বিপজ্জনক, কিন্তু সাবজি আমি যাবই। আপনি সাবজি কিছুতেই কটেজ থেকে বের হবেন না যতক্ষণ না আমি যাই। লাইনটা কেটে গেল। আমি কটেজের দরজা বন্ধ করে চুপচাপ বসে রইলাম। বাইরে বাতাসের পাতার ঘর্ষণের শব্দ, জানলায় টুপটাপ জল পড়ছে, কিন্তু বৃষ্টি তো নেই। ঘড়িতে দেখলাম সকাল 10টা। সময় যেন এগোচ্ছে না। একসময় মন স্থির করতে পারলাম না। ভাবলাম যেভাবেই হোক সুকান্তকে খুঁজতে হবেই আমাকে। টর্চ, ছুরি আর জ্যাকেট নিয়ে বেরিয়ে পড়লাম। জঙ্গলে ঢোকার পরই মনে হলো এখানে সময় অন্যভাবে চলে। সূর্যের আলো নেই, তবুও গাছের ছায়া যেন ঘন হয়ে আসছে। প্রতিটি গাছ যেন একে অপরের দিকে হেলে আছে, যেন ফিস ফিস করছে তারা। আমি হাঁটতে হাঁটতে বারবার ডাকছিলাম, সুকান্ত, টমি, সুকান্ত, টমি, টমি, এই সুকান্ত, সুকান্ত। উত্তরে শুধুই পাখির ডানার শব্দ, আর কোথাও দূরে একটা ভারী নিঃশ্বাসের আওয়াজ। হঠাৎ টর্চের আলো পড়ল মাটিতে। জুতোর ছাপ, 2 জোড়া নয়, 1 জোড়া, আর তার পাশে টমির পায়ের ছাপ। তোমরা এসেছিলে এখানে তাহলে? আমি ফিসফিস করলাম। ছাপগুলো অনুসরণ করতে লাগলাম, কিন্তু কয়েক পা পরেই দেখি ছাপগুলো শেষ, যেন মাটির ভেতরে ঢুকে গেছে সেগুলো। আমি নিচু হয়ে দেখলাম মাটিটা নরম, স্যাঁতসেঁতে। আঙুল দিয়ে একটু খোঁচা দিতেই মাটি থেকে বের হলো হালকা রক্ত মেশানো তরল। আমার মাথা ঘুরে গেল। দৌড়ে ফিরে আসলাম কটেজে। দুপুরের পর গুরুং এলো। তার চোখে ভয় স্পষ্ট। জিপের হেডলাইট জ্বলছে, যেন দিনের আলোতেও ও অন্ধকারকে ঠেকাতে চাইছে। আপনি ঠিক আছেন সাবজি? না গুরুংদা, সুকান্তও নেই, টমিও নেই, আর আর সেই ফুলটা। সব শুনে গুরুংয়ের মুখের রং বদলে গেল। ও ধীরে বলল, আমি জানতাম এই হবে। যারা ওই ফুল দেখে তারা ফিরে আসে না। আমি চিৎকার করে উঠলাম, তাহলে আপনি আগে বললেন না কেন?
আমি বলেছিলাম সাবজি, কিন্তু কেউ কথা শোনে না। আগে আগে অনেককে নিয়ে গেছে ওখানে, কেউ ফেরেনি সাবজি, কেউ ফেরেনি। মানে সাবজি আসলে বছর 2 আগে কিছু বিলেতি লোক এসেছিল, ওরা নাকি এইসব ফুল নিয়ে গবেষণা করতে চাইছিল। এক রাতে সাবজি সবাই যেন পথে হারিয়ে যায়। পরদিন সকালে সাবজি জঙ্গলে শুধু ফুল ফুটেছিল, মানুষরাই সাবজি, শুধু শুধু ছিল ফুল। আমি তখন থরথর করে কাঁপছিলাম। গুরুংদা, আপনি বলতে চান ওরা মারা গেছে? না সাবজি, না সাবজি, মৃত না, অন্য কিছু হয়েছে। ওই ফুল মানুষকে খেয়ে ফেলে, তারপর মানুষই যেন ফুল হয়ে যায় সাবজি। আমি অবিশ্বাসে চেয়ে রইলাম। এসব কুসংস্কার, আমি বিশ্বাস করি না এসব কুসংস্কার। না সাবজি না, ওই ফুলে মানুষের আত্মা থাকে, তাই সাবজি এই গন্ধে এখানে কেউ টিকতে পারে না। বাইরে তখন সবে সন্ধে নেমে এসেছে, আকাশের কালো মেঘ জমেছে, আর বাতাসে আবার সেই গন্ধ, রক্ত, মাটি আর কিছু পচা জিনিসের। গুরুং বলল, সাবজি শুনুন, আমাদের এখনই এখান থেকে বের হতে হবে সাবজি। আমি মাথা নাড়লাম। না, আমি আমার বন্ধুকে না খুঁজে যাব না, কোথাও যাব না। ও দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে সাবজি, তবে তবে আমি যাবো আপনার সঙ্গে। আমরা টর্চ আর জিপের হেডলাইট নিয়ে বাগানে বেরোলাম। দেখি সেই ফুলের সংখ্যা এখন বেড়ে গিয়েছে। 3টে ফুল পাশাপাশি ফুটে আছে, আর তাদের পাপড়ি হালকা কাঁপছে বাতাসে। প্রতিটি ফুলের নিচে লালচে জল জমে আছে, যেন রক্তের পুকুর। আমি পাথর চাপা গলায় বললাম, গুরুংদা, কাল তো একটা ছিল, তাহলে 3জন নিখোঁজ এখন? কে গুরুংদা? জমি আপনার বন্ধু, আর হয়তো। আমি আর শুনতে চাই না। চলুন জঙ্গলে যাই। আমরা জঙ্গলের পথে ঢুকলাম। রাত নামছে দ্রুত, আকাশের মেঘে চাঁদে ঢাকা। টর্চের আলোয় গাছগুলো যেন হিংস্র দাঁতওয়ালা দানব লাগছিল। কিছু দূর গিয়ে হঠাৎ দেখি গাছের গায়ে কিছু চিহ্ন খোদাই করা। চিহ্নগুলো যেন মানুষের হাতের মতো, কিন্তু শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওগুলো হাত নয় সাবজি, ওগুলো গাছের শিকড়। ওই শিকড়গুলো মানুষকে টেনে নিয়ে চলে যায়। আমি তাকিয়ে দেখলাম একটা গাছের শিকড়ের মাথায় ঝুলছে একটা কুকুরের হাড়। টমি! আমার চিৎকার বেরোলো না, গলা বুজে এলো। না না, এটা সত্যি হতে পারে না। না। হঠাৎ পেছন থেকে একটা শব্দ। আমি ঘুরে তাকালাম, গুরুং নেই, শুধু তার টর্চটা মাটিতে পড়ে কাঁপছে, আর তার জায়গায় গাছের শিকড়গুলো যেন কাঁপছে আনন্দে। আমি দৌড় দিলাম ওদিকে, আর যা দেখলাম তা কোনোদিনও ভুলতে পারবো না। গুরুংকে এক বিশাল গাছের ডাল জড়িয়ে ধরেছে, গাছের কাণ্ডের ফাঁক দিয়ে বেরোচ্ছে তার হাত। ওর মুখের চিৎকার আটকে গেছে। গাছটা যেন ওকে ধীরে ধীরে গিলে ফেলছে, আর তার লালচে কাণ্ডে বয়ে যাচ্ছে তরল। আমি চিৎকার করলাম, গুরুংদা! ঠিক সেই মুহূর্তে গাছটা থেমে গেল, আর গুরুংয়ের শেষ নিঃশ্বাসের সঙ্গে মাটির তলা থেকে বেরিয়ে এলো আরও একটা ফুল। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। ওই একই ফুল, রক্তে মেশানো পাপড়ি, সেই একই গন্ধ। তখন আর আমার বুঝতে কোনো অসুবিধা রইল না। এই গাছগুলো মানুষ খেয়ে বাঁচে, এরা জীবন্ত, এরা সচেতন। আমার তখন মনে পড়ল গুরুংয়ের সেই কথা। ওই ফুল মানুষকে খেয়ে ফেলে, তারপর মানুষই যেন ফুল হয়ে যায় সাবজি। আমি পিছিয়ে এলাম। জঙ্গলের ভেতর থেকে ফিস ফিস আওয়াজ উঠল, যেন কেউ বলছে আবার, থেমো না দীপ্ত, থেমো না, থেমো না।
এসো 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 ভয় পেও না দীপ্ত। আমি দৌড়তে শুরু করলাম। পেছন থেকে পাতার শব্দ, ডাল ভাঙার আওয়াজ, ভারী নিঃশ্বাস। হঠাৎ পা হড়কে পড়ে গেলাম এক ঢালে। গড়িয়ে নামতে নামতে এসে ঠেকলাম এক খোলা ফাঁকা জায়গায়। মাথা ঘুরছে তখন, বুক ধুকপুক করছে। দূরে এক ঝলক আলো দেখতে পেলাম। কাঠের তৈরি একটা পুরনো কটেজ, ছেঁড়া টিনের চাল, জানলা ভাঙা। আমি জানি না কিভাবে, কিন্তু বুঝে গেলাম ওখানেই আমার উত্তর লুকিয়ে রয়েছে। আমার শরীরের সব শক্তি যেন শেষ হয়ে গেছে। অন্ধকার জঙ্গল পেরিয়ে আমি যখন সেই কাঠের ভাঙাচোরা কটেজটার সামনে এসে দাঁড়ালাম, তখন শুধু বুকের ভেতর ধুকপুকানি শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল আমার প্রতিটা শ্বাস যেন এই পাহাড়ের নরম মাটিতে ডুবে যাচ্ছে ধীরে ধীরে। দরজাটা আধ খোলা ছিল, একবার ঠেলতেই কটমট শব্দ করে খুলে গেল। ভেতরে এক অদ্ভুত গন্ধ, পচা কাগজ, ধুলো, কেরোসিন আর কোথাও একটা শুকনো রক্তের মতন তীব্র ধোঁয়া। আমি টর্চ জ্বাললাম। আলোয় দেখা গেল দেওয়ালে পুরনো ছেঁড়া মানচিত্র ঝুলছে। টেবিলের উপর ছড়ানো কয়েকটা ডকুমেন্ট, কিছু নোটবুক আর একটা কোণে মরচে ধরা কেরোসিনের ড্রাম। এ যেন বহু বছর আগে কারো তাড়াহুড়ো করে ফেলে যাওয়া কোনো গবেষণার ঘর। আমি ধীরে ধীরে টেবিলের দিকে এগোলাম। টেবিলের ওপর ধুলো জমে মোটা আস্তরণ হয়ে পড়ে আছে। আঙুল দিয়ে মোছার পর স্পষ্ট দেখা গেল একটা নাম লেখা, বোটানিক্যাল রিসার্চ ডিভিশন, হিমালয়ান ফিল্ড ল্যাব, 1989। আমার বুকটা ধক করে উঠল। এ জায়গা শুধু কটেজ নয়, এটা একটা পুরনো রিসার্চ ক্যাম্প। আমি প্রথমে একটা ছেঁড়া নোট খুলে পড়লাম। পাতাগুলো প্রায় গলে গেছে, কিন্তু কালি কিছুটা টিকে আছে। বাংলা মিশ্র ইংরেজিতে লেখা। প্রকল্পের নাম প্রজেক্ট সঞ্জীবনী ফ্লোরা। লক্ষ্য, মৃত কোষকে জীবিত করা যায় কিনা তা গাছের প্রোটিন দিয়ে পরীক্ষা। প্রাথমিক ফল, গাছের শিকড়ে এমন এক এনজাইম পাওয়া গেছে যা মৃত প্রাণীর টিস্যুকে পুনরুজ্জীবন দিতে পারে। আমি কপাল মুছলাম। এই তো সেই সঞ্জীবনী, কিন্তু ঠিক কিভাবে সেটা এমন ভয়ঙ্কর রূপ নিল। আমি আরও একটা ডায়েরি খুললাম, যেখানে লেখাগুলো যেন তাড়াহুড়ো করে লেখা, কাঁপা হাতের অক্ষরে। 1989, 12ই জুন। আজ আমাদের পরীক্ষার ফল পাওয়া গেছে। গাছ নম্বর 745 মৃত খরগোশের শরীরের থেকে প্রোটিন শোষণ করছে এবং মাত্র 3 ঘন্টার মধ্যে নতুন শিকড় গজিয়েছে। এটা অবিশ্বাস্য। আমরা যেন প্রকৃতির মৃত্যুর সীমা ভেঙে ফেললাম। পাতা উল্টালাম। পরের দিন 1989, 13ই জুন। আজ সকালবেলা দেখি গাছ নম্বর 745-এর শিকড় পুরো খাঁচা ভেঙে ফেলেছে। ওটা যেন নিজেই চলতে শুরু করছে। ডক্টর হাওয়ার্ড বললেন এটা নিউরাল রেসপন্স, কিন্তু আমি দেখেছি ওটার পাতা নড়ছিল বাতাস ছাড়াই। আরও এক পৃষ্ঠা পরে 1989, 16ই জুন। আমরা ভয় পাচ্ছি। কাল রাতে ডক্টর হাওয়ার্ড ল্যাবে ঘুমোচ্ছিলেন। সকালে তার খাটে শুধু একটা ফুল পাওয়া গেছে, রক্তলাল, অচেনা সুগন্ধযুক্ত। আমরা জানি না কি ঘটছে, কেউ বলতে সাহস পাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে গাছগুলো খেতে শুরু করেছে। আমি ডায়েরিটা বন্ধ করে বসে পড়লাম। শরীর ঠান্ডা, সব কিছু হঠাৎ করে পরিষ্কার হতে শুরু করেছে। যে ফুলগুলো এখন কটেজের বাগানের বাইরে ফুটেছে, ওগুলো কোনো সাধারণ ফুল নয়। ওইগুলো সেই এক্সপেরিমেন্টের ফল। আর সেই ফুলের ভেতর আছে মানুষের রক্ত, মানুষের আত্মা। টেবিলের নিচে আরও একটা পুরনো ফাইল পেলাম। ভেতরে আরও কাগজ, সরকারি সিল, চিঠি আর স্বাক্ষর।
Due to multiple disappearances and environmental hazard reports, Project Sanjeevani is hereby terminated. All remaining specimens are to be destroyed immediately. Ministry of Science and Forest Development, 1990. কিন্তু দেখা যাচ্ছে কেউ ধ্বংস করেনি, গাছগুলো এখানেই রয়ে গেছে, আর সেই থেকে এই পাহাড় নিস্তব্ধ, অভিশপ্ত। এক কোণে একটা ছোট ধাতব বাক্স পড়েছিল। খুলে দেখি কম্পাস, লাইটার, পুরনো তেলের লণ্ঠন আর কয়েকটা শুকনো কাঠ। কিন্তু যা আমাদের চোখ আটকে দিল সেটা হলো আরেকটা পাতলা খাতা। এর প্রচ্ছদে শুধু একটা শব্দ, দেবীর আদেশ। আমি কৌতূহল সামলাতে পারলাম না, খুলে পড়লাম। এই লেখা পরিষ্কার বাংলায়, হয়তো কোনো স্থানীয় কর্মচারীর হাতে লেখা। আমরা এখানে আসার পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটছে। গ্রামের মানুষ বারবার বলেছিল এটা দেবীর বন, কিন্তু ডক্টর হাওয়ার্ড হাসত। আজ সকালে দেখি আমাদের সহকারী লালটু গায়েব। তার ঘরের সামনে একটা ফুল ফুটেছে, গন্ধটা রক্তের মতো। আজ রাতে আমি দেবীকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, তোমরা জীবন সৃষ্টি করেছ অথচ মৃত্যু বুঝতে পারছো না। আমি জানি না ওটা স্বপ্ন ছিল কিনা, কিন্তু সকালে দেখি গাছগুলো মানুষ আকৃতি নিচ্ছে, পাতাগুলোই যেন মুখ। আমি পালাতে চাই কিন্তু পারছি না। চারপাশে গাছ আর তাদের শিকড়ে আমার নাম ধরে ডাকছে, দেবেশ। আমি শুনতে পাচ্ছি। তারপর লেখাটা হঠাৎ থেমে গেছে। শেষের পাতায় শুধু একটা দাগ, যেন আঙুলে রক্ত মেখে কেউ লিখেছে, ওরা আলো সহ্য করতে পারে না। এই পর্যন্ত পড়ে আমার মনে একটাই চিন্তা এলো, এরা বেঁচে আছে কিন্তু অন্ধকারে। আলোই ওদের একমাত্র মৃত্যু। আমি টর্চটা টেবিলে রাখলাম। মাথার ভেতরে দৌড়চ্ছে নানান চিন্তা। সুকান্ত, টমি, কুরুম, এরা সবাই হয়তো এখনো গাছের মধ্যেই বন্দি। তাদের মুক্তি দেওয়া দরকার। আলো আর আগুন, এই দুটোই বাঁচাতে পারে বা শেষ করতে পারে। আমি কেরোসিনের ড্রাম টেনে আনলাম। তার মুখ খুলতেই ভারী তেলের গন্ধ ছড়িয়ে পড়ল ঘর জুড়ে। বাইরের বাতাস হু হু করে বইছে, জানলার কাঁচ কাঁপছে। আমি জানলার বাইরে তাকালাম। দূরে জঙ্গলের কালো সীমানায় গাছগুলো হালকা আলোতে নড়ছে। না, ওটা আলো নয়, ওটা চোখ। গাছের কাণ্ডে লালচে ফোঁটা জলজল করছে। আমি এক পা পিছিয়ে এলাম, আর হঠাৎ শুনতে পেলাম কেউ দরজায় টোকা দিচ্ছে। কে? কোনো উত্তর নেই। আমি টর্চ তুলে ধরলাম। দরজার নিচ দিয়ে হালকা ছায়া দেখা গেল, যেন কোনো লম্বা আঙুল টানছে মাটি বরাবর। তারপর একটা ভারী কণ্ঠ, দীপ্ত, দীপ্ত। সেই গলা আমি চিনি, সুকান্ত। আমি দরজা খুলে ফেললাম, কিন্তু বাইরে কেউ নেই। শুধু বাতাসে ভেসে আসছে সেই আষ্টে গন্ধ, আর মাটিতে ফুটে উঠেছে একদম তাজা একটা ফুল। আমি ধীরে ধীরে পিছিয়ে গেলাম। ফুলটা পাপড়ি কাঁপছে, যেন শ্বাস নিচ্ছে সে। তার ভেতর দিয়েও একটা ফিসফিসানি শব্দ, সে যেন বলছে, বাঁচাও। আমি হাঁটু কেড়ে বসে পড়লাম। সেই কণ্ঠ নিঃসন্দেহে সুকান্তের। ফুলটার মাঝখান থেকে হালকা কণ্ঠ ভেসে আসছে, বাঁচা ভাই, বাঁচা। আমাকে আমাকে আলো দে দীপ্ত, আলো। আমি এক ঝটকায় উঠে পড়লাম। হাতে লাইটারটা নিলাম আর কটেজ থেকে ছুটে বেরোলাম জঙ্গলের দিকে। জঙ্গলের ভেতরে গিয়ে দেখি চারিদিকের আলো ছাড়া অন্ধকার। গাছগুলো স্থির, তবু মনে হচ্ছে যেন নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছে তারা। আমি কেরোসিন ছিটিয়ে দিলাম চারিদিকে যতটা পারলাম, আর এক মুহূর্তে থেমে আকাশের দিকে তাকালাম। মেঘের ফাঁকে এক চিলতে চাঁদ। তার আলো গাছের মাথায় পড়তেই কিছু গাছ কেঁপে উঠল, যেন পড়ে যাচ্ছে। আমি বুঝলাম এটাই ওদের দুর্বলতা। লাইটার জ্বাললাম। ছোট্ট আগুনের শিখা সেই মুহূর্তে যেন দেবতার চোখ।
ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে গর্জে উঠল এক অমানসিক চিৎকার। আমি আগুন ছুড়ে দিলাম শুকনো পাতায়। কিছুক্ষণ জঙ্গল আগুনে লাল হয়ে উঠল। গাছগুলো কাঁপছে, শিকড় ছটফট করছে, আর তাদের কান্নার মতন আওয়াজে কানে তালা লেগে যাচ্ছে। আমি দৌড়ে পালাচ্ছিলাম। তখন হঠাৎ আকাশ কালো হয়ে এলো, বাতাস বন্ধ, আগুনের আলো নিভে এলো এক মুহূর্তে। সব কিছু থেমে গেল। তারপর জঙ্গলের মাঝখান থেকে এক আলোক রেখা উঠল, নরম, দুধ সাদা, ঠান্ডা আলো। আর সেই আলোর ভেতর থেকে এক নারী মূর্তি এগিয়ে এলো। সাদা বসন, কপালে চাঁদের আলো, চোখে অপরিমেয় শান্তি। কিন্তু সেই শান্তির গভীরে যেন শতাব্দীর বেদনা লুকিয়ে। আমি বুঝলাম ইনি বনদেবী। চোখের সামনে ভাসছে দুধ সাদা আলো। পুরো জঙ্গল জুড়ে এক অনির্বচনীয় নিস্তব্ধতা। না ঝিঝির ডাক, না বাতাসের কোনো শব্দ। শুধু সেই আলোর ভেতর থেকে ভেসে আসছে এক নারী কণ্ঠ, শান্ত অথচ শিরদাঁড়া ঠান্ডা করে দেওয়ার মতন গভীর। ভয় পেও না দীপ্ত, আমি তোমার শত্রু নই। আমার পা কাঁপছে, বুকের ভেতর হৃৎপিণ্ডের ধকধক আওয়াজ যেন সারা বনে প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমার চোখে সেই মূর্তির দিকে তাকিয়েও যেন কোনো অন্ধকার ভয় নয়, বরং এক অদ্ভুত শান্তি নামছে ধীরে ধীরে। সাদা বসনে মোড়া এক নারী, কপালে চাঁদের আলোর বিন্দু, চুলগুলো বাতাসে ভেসে আছে অথচ আশেপাশে কোনো বাতাস নেই। তার চোখ দুটো এতটাই গভীর যে মনে হচ্ছে সেই চোখের ভেতরে 1000 বছর ধরে পাহাড় ঘুমিয়ে আছে। তুমি কে? আমার গলা শুকিয়ে এসেছে। তুমি তুমি মানুষ নাকি? তিনি শান্ত গলায় বললেন, আমি এই বনের মা, যে বন তোমাদের প্রাণ দেয়, জল দেয়, বাতাস দেয়, সেই বনই আমি। তোমরা আমায় দেবী বলে ডাকো, আর আমি তোমাদের সন্তানদের রক্ষা করি। কিন্তু তোমাদের মতো কিছু মানুষ আমায় অভিশাপে পরিণত করেছিল। আমি কপাল কুঁচকালাম। অভিশাপ? কিন্তু এই গাছগুলো, এরা তো মানুষ খায়, এরা তো দানব। দেবীর চোখে তখন এক মুহূর্তের দুঃখের ছায়া পড়ল। তুমি যা দেখছো ওগুলো দানব নয়, ওরা শাস্তিপ্রাপ্ত। ওরা একসময় মানুষ ছিল, তোমারই মতো। এই পাহাড়ে যারা এসেছিল নিজেদের জ্ঞান দেখাতে, প্রকৃতিকে নিজের ইচ্ছে মতো গড়তে, তারাই আজ গাছ হয়ে গেছে। আমার বুক ঠেলে উঠল সেই সমস্ত প্রশ্নগুলো যেগুলো এতদিন ভেতরে জমেছিল। মানে সেই রিসার্চাররা যারা সঞ্জীবনী প্রজেক্ট করছিল? দেবী মৃদু মাথা নাড়লেন, তারপর বললেন, তারা ভেবেছিল মৃত্যু পরাজিত করবে, প্রকৃতির নিয়ম বদলাবে। তারা আমার বন কেটে ফেললো, অজস্র গাছ পুড়িয়ে ফেললো, নিরীহ গ্রামবাসীদের ধরে এনে তাদের উপর পরীক্ষা চালালো। তারা চেয়েছিল এক অমর গাছ, এক সঞ্জীবনী ফুল। কিন্তু তারা জানতো না মৃত্যুর ওপর জয় পাওয়া মানেই জীবনের ধ্বংস। তিনি একটু থামলেন। চারিদিকে বাতাস কেঁপে উঠল, যেন গাছের পাতাগুলো কেঁদে উঠল তার কথার সুরে। যেদিন সেই প্রথম গাছ রক্ত শুষে বেঁচে উঠল, আমি অনুভব করেছিলাম মাটির কষ্ট। আমি তাদের সতর্ক করেছিলাম, কিন্তু তারা হাসলো। তাই আমি ওদের শাস্তি দিয়েছিলাম, তাদের গাছ বানিয়েছিলাম, যাতে তারা চিরদিন দাঁড়িয়ে থাকে এই অন্ধকারে, বুঝতে পারে প্রকৃতির সঙ্গে ছল করলে কি হয়। আমি থমকে গেলাম। আমার মাথায় এক ঝটকায় সেই ছবি ভেসে উঠল। কুরুং, সুকান্ত, টমি সবাই হারিয়ে গেছে এই বনে।
তাহলে আমার বন্ধুরা ওরা কি এই শাস্তিপ্রাপ্তদেরই একজন? আমি জিজ্ঞেস করলাম কাপা গলায়। দেবী আমার দিকে তাকালেন, তার চোখে মৃদু আলো জ্বলে উঠল। ওরা এখানে এসেছে কারণ আমি তাদের ডেকেছি। তোমাকে দরকার ছিল দীপ্ত, সত্য জানার জন্য। আমি হতভম্ব। তুমি আমাকে ডেকেছ? হ্যাঁ, তুমি সাহসী, তোমার মনে কুসংস্কার নেই, আর তুমি আগুন জ্বালিয়েছ, মুক্তির আগুন। আমি তোমার চোখ দিয়ে মানুষকে সত্যটা দেখাতে চেয়েছিলাম, যাতে তারা বুঝতে পারে আমি রাগী দেবী নই, আমি মা। আমার চোখ তখন জলে ভরে গেল। জঙ্গলের ওপারে আগুনের ছায়াগুলো এখনো মৃদু ঝলক দিচ্ছে, যেন মাটির ভেতর থেকে কেউ মুক্তি পাচ্ছে। দেবী বললেন, যাদের গাছ বানানো হয়েছিল তারাও মুক্তি চাই, তুমি তাদের সেই মুক্তি দিয়েছ। আগুনে তারা আবার মাটির কোলে ফিরে যাবে। তিনি হাত বাড়ালেন। আমার সামনে বাতাসের এক আলোক রেখা তৈরি হলো। সেই আলোর ভেতরে ধীরে ধীরে আমি দেখতে পেলাম সুকান্তকে। সে দাঁড়িয়ে আছে হাসি মুখে, পাশে টমি লেজ নাড়ছে, আর একটু দূরে গুরুং, ক্লান্ত, কিন্তু সেও বেঁচে আছে। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। টমি, সুকান্ত, গুরুংদা, তোমরা তোমরা বেঁচে আছো? তোমরা বেঁচে আছো? সুকান্ত মৃদু হেসে বলল, তুই আমাদের জন্যই বাঁচতে পেরেছিস ভাই। উনি বনদেবী, আমাদের ফিরিয়ে দিয়েছেন। দেবী তখন আমার দিকে তাকিয়ে বললেন, তোমার কাজ এখনো শেষ হয়নি দীপ্ত। গ্রামে ফিরে গিয়ে সবাইকে বলো আমি অভিশপ্ত। আমি আমার সন্তানদের কষ্ট দিতে আসিনি, আমি এসেছি তাদের শেখাতে প্রকৃতিকে ভালোবাসা মানে নিজের জীবনকে ভালোবাসা। তার কণ্ঠে মমতার সুর মিশেছিল, কিন্তু সেই সুরের তলায় যেন শতাব্দীর ক্লান্তি। আমি বললাম, মানুষ কি আবার তোমার পূজা করবে? তিনি মৃদু হাসলেন। যদি পূজা মানে ভালোবাসা হয় তাহলেই করবে, আর যদি পূজা মানে ভয় হয় তাহলে দরকার নেই। তারপর তিনি চোখ বুজলেন। চারিদিকের আগুনের আলোয় মিশে গেল সেই দুধ সাদা আভা। আমি টের পেলাম জঙ্গল থেকে ধোঁয়া নয়, বরং শান্তি উঠছে ধীরে ধীরে। পরদিন ভোরবেলা আমরা তিনজন, আমি, সুকান্ত আর গুরুংদা, কটেজের বারান্দায় বসে আছি। রাতের আগুনে জঙ্গলের এক অংশ পুড়ে গেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাকিটা একদম সবুজ। পাখির ডাক ফিরে এসেছে, বাতাসে মিষ্টি গন্ধ, আর বাগানের সেই অদ্ভুত ফুলগুলো সব শুকিয়ে ধুলোর মতন উড়ে গেছে। সুকান্ত মৃদু হেসে বলল, উনি আমাদের বাঁচিয়েছেন গুরুংদা, আমাদের বাঁচিয়ে উনি নিজের বোনকেও বাঁচিয়েছেন। আমি উঠে দাঁড়ালাম। দূর পাহাড়ের মাথায় সূর্যের প্রথম আলো পড়েছে। সেই আলো যেন দেবীর আশীর্বাদ। আমি বুঝতে পারলাম আমার কাজ বাকি আছে। আমাদের সেই গল্পটা ছড়াতে হবে, যাতে মানুষ আবার প্রকৃতির প্রতি বিশ্বাস ফিরে পায়, যাতে তারা জানে ভয় নয়, ভালোবাসাই আসল পুজো। 3 মাস পর আমি আর সুকান্ত কলকাতায় ফিরে এসেছি। লোকজন অবাক হয়ে শুনছে আমাদের কথা। সংবাদ মাধ্যমে লেখা হয়েছে পাহাড়ের অভিশপ্ত বন, যেখানে কেউ আর হারায় না। আমরা আবার গুরুংয়ের সঙ্গে যোগাযোগ রেখেছি। সে জানিয়েছে গ্রামবাসীরা এখন প্রতি বছর বনমা পুজো করে, যেখানে তারা গাছ কাটার আগে প্রার্থনা করে আর ফুল ফোটার উৎসব পালন করে মুক্তির উৎসব নামে। ওরা বিশ্বাস করে প্রতিটা ফুল এখন আর মৃত্যু নয়, ওটা দেবীর আশীর্বাদ। একদিন রাতে আমি ডেস্কে বসে সেই পুরনো ডায়েরি খুলে দেখছিলাম। শেষ পাতায় রক্ত মাখা সেই বাক্যের নিচে আমি নিজের কলমে একটা নতুন লাইন লিখলাম। ওরা আলো সহ্য করতে পারত না, কিন্তু আলোই তাদের মুক্তি দিয়েছে। তারপর খাতাটা বন্ধ করে জানলার বাইরে তাকালাম। আকাশে চাঁদ উঠেছে,
সাদা, শান্ত, যেন দেবীর কপালের সেই আলোটা আবার ফিরে এসেছে আমার ঘরে। আমি মনে মনে বললাম, ধন্যবাদ মা। বাতাসে হালকা ফুলের গন্ধ ভেসে এলো, কিন্তু এবার সেই গন্ধে কোনো আষ্টে রক্তের গন্ধ নেই। ছিল শুধু এক গভীর পরম শান্তি। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের গল্প মৃত্যু অরণ্য। গল্প পাঠে আমি অনিব্রত, শামীম, দেবপ্রিয় ও দীপান্বিতা। তো ফিরে আসছি আমরা পরবর্তী নিবেদন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।